কি একটা বর পাইছি, আমাকে সময় দেয় না, শুধু কাজ আর কাজ। এত যদি তার কাজ থাকে তাহলে আমাকে বিয়ে কেন করেছিল? সেই কখন থেকে একা একা বসে আছি রুমে, প্রচুর বোর হচ্ছিলাম অনেকক্ষণ থেকেই। পণ্যটা যে কই গেছে এই রাতের বেলায় আল্লাহ মাহমুদ জানে। মন চাইছে নিজেও রুমের বাইরে যাই, কিন্তু এতক্ষণ রুমের বাইরে ছিলাম তাই আর যেতে মন চাচ্ছে না। কিন্তু রুমে বসে একা একা মশাকে রক্তদান করা ছাড়া আর কোনো কাজও পাচ্ছিলাম না। রাইসার সাথে যে গল্প করব তারও সুযোগ নেই, কারণ প্রান্ত ভাইয়া আছে ওর সাথে। আমার নিচের পর না হয় টাইম দেয় না, তাই বলে অন্যদের যে ডিস্টার্ব করব এটা মোটেও ঠিক হবে না ভাবলাম আমি। উফ, একটা মশা বেশ অনেকক্ষণ ধরে একটু বেশি বিরক্ত করছে। না, এটাকে তো মারতেই হবে, আমি ধরবো ওটাকে। কিন্তু মেইন টাইমে শয়তান মশাটা উড়ে গেল। আমিও খুব মনোযোগের সাথে সাথে ওর পিছনে পিছনে ওকে মারতে গেলাম। আমি সুযোগ মতো মেরে দিলাম এক চর। যাক, এতগুলো রক্ত খাওয়ার পর অবশেষে মশাটা ইন্তেকাল করলো ভেবেই দাঁত কেলিয়ে সেই একটা হাসি দিলাম আমি। আর তখনই হঠাৎ পূর্ণের চিৎকার শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। সামনে উনি রক্ত চোখ দিয়ে তাকিয়ে আছেন আমার দিকে, কিন্তু আমি তৎক্ষণাৎ ওনার এমন রাগ করার মতো কি করলাম বুঝতে পারলাম না। একটা মশাই তো মেরেছি, এর জন্য এভাবে চিল্লাতে হবে নাকি? আমি অবাক হয়ে গেলাম। কি হয়েছে, এভাবে সারের মতো চিল্লাচ্ছেন কেন? হোয়াট দ্য হেল, তুমি কি অন্ধ? আমাকে মারলে কেন? এখন আবার সার বলছো? তোমার সাহস তো খুব বেশি হয়ে গেছে দেখছি। কি আজব তো, আপনাকে কখন মারলাম আমি? আমি তো সিফ ওই মশাটাকে মেরেছি। অবাক হয়ে বললাম আমি। আচ্ছা তাই তো মিস স্টুপিড, মশাটা কোথায় বসেছে সেটা না দেখে মেরে দিয়েছেন নাকি? আমি এবার ভালো করে তাকিয়ে লক্ষ্য করলাম ওনার বাম গালের একটু নিচ বরাবর মশা রক্ত লেগে আছে। এটা দেখে ভয়ে জান পাখি উড়ে গেল আমার। ইস রে, তার মানে আমি বেচারার গাল বরাবর মেরে দিয়েছি তাই বলে? এর জন্য এত রেগেছেন উনি। আল্লাহ, হয়তো মারটা একটু জোরেই মেরেছিলাম মশার জন্য, তাই তো ওনার ফর্সা গালের ওই জায়গাটা খানিকটা লালচে হয়ে আছে। সেটা থেকে খুব আফসোস হলো আমার, নিজের উপরে নিজেই রাগ হলো খুব। পূর্ণ ঠিকই বলে, আমি আসলে একটা স্টুপিড, কি থেকে কি করে ফেলছি নিজেও বুঝি না। এখন কি করবি তুরফা? আরো মশা মার বেশি করে, স্টুপিড কোথাকার। নিজ মনে ভেবে নিজেকে বোকা দিলাম আমি। এদিকে পূর্ণ এখনো আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। ওনার রাগ তো ভাঙাতে হবে, আর কিভাবে এই কাজ করবো সেটাই ভাবতে লাগলাম আমি। মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছি। আমার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে পূর্ণ। এতক্ষণ ধরে পূর্বেও আমি কিছু বুঝতে পারলাম না আসলে আমার কি করা উচিত এই মুহূর্তে। কেননা আমি তো ইচ্ছা করে ওনাকে মারিনি, বলবশত লেগে গেছে, তাই আমি কেন সরি বলতে যাব অযথা? এজন্যই আর কোনো কিছু না ভেবে চুপ করে দাঁড়িয়ে আছি তখন থেকে। তো আমার চুপ থাকাটা বোধ হয় পূর্ণর ভালো লাগছে না। আমাকে চুপ থাকতে দেখে পূর্ণ অস্থির কণ্ঠে বলে উঠলো, কি হয়েছে, কথা বলছো না কেন তুমি? ওনার কথা শুনে আর চোখে ওনার দিকে তাকালাম। মনে মনে ভাবলাম আমার কথা বলা না বলে ওনার আবার কিছু আসে যায়, তবুও মুখ ফুটে কিছু বললাম না। চুপ করে থাকলাম ওনার আরো কিছু রিয়াকশন দেখার জন্য। আমার চুপ থাকা কাজে দিল। হঠাৎই পূর্ণ ভ্রুকুচকে আমার বাহু আলতো করে ঝাঁকিয়ে বলল, তুরফা, তোমাকে কিছু বলতে বলেছি আমি, কথা বলছো না কেন? কি সমস্যা তোমার? আমি বললাম কি বলবো, আস্তে করে বললাম। আমার কথায় ব্রো কুঁচকে গেল ওনার। বিরক্তি নিয়ে রাগী গলায় বলল, কি বলবে মানে? একটু আগে কি করলে ভুলে গেছো? সেটা কেন করলে জিজ্ঞেস করেছি আমি। ওনার কথায় মন বিষিয়ে গেল আমার। শুরুতে ভয় পেলেও পরক্ষণই মাথায় এলো যে ভয় পেলে চলবে না। আমি তো ইচ্ছা করে কিছু করিনি, তার ভয়কে কনফিডেন্স দিয়েই জয় করতে হবে। এজন্য চোখ ছোট ছোট করে ড্যাম কেয়ার ভাবে গম্ভীর কণ্ঠে উত্তর দিলাম, ওহ, ওটার কথা বলছেন? দেখুন, আমি আসলে খেয়াল করিনি ওটা আপনার গাল ছিল। আপনার কাছে অবাস্তব লাগলেও এটাই সত্যি যে আমি মশার থেকে এতটাই মনোযোগ দিয়ে ছুটছিলাম যে কোথায় বসেছে খেয়াল করার আগে মেরে দিয়েছি। এরপরেও আপনার কিছু বলার থাকলে বলে ফেলুন। আমার গম্ভীর গলা শুনে উনি যেন খানিকটা থমকে গেলেন, কিছু বলতে চেয়েও আবার বললেন না। আমি ওনাকে স্বাভাবিকভাবে ইগনোর করে চলে যাচ্ছিলাম। কেন যেন ভালো লাগছে আমার। ওনার আমার সম্পর্কটা খুব অগোছালো মনে হচ্ছে। আমাদের এই অদ্ভুত সম্পর্কের পরিণতি কি হবে বুঝতে পারছি না। একবার উনি আমাকে ইগনোর করছেন তো একবার আমি। না জানি এভাবে আর কতদিন চলবে। ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে বিষাদ মনে চলে যেতে নিলেই পূর্ণ খানিকটা রসিকতা সুরে বললেন, তাও ভালো। আমি ভাবলাম সকালের খাবার টেবিলে তোমার প্রশংসা না করার জন্য হয়তো রাগ ছাড়লে আমার উপর। ওনার কথায় পিছনে ফিরে তাকালাম। তার ঠোঁটে ব্যঙ্গাত্মক হাসি। বুঝলাম পরিস্থিতি স্বাভাবিক করতে চাইছেন উনি, তবুও আমার মন গলল না। বারবার ওনার ইগনোর করার কথা মনে পড়তেই অভিমানের পাল্লা ক্রমশ ভারী হতে ধরছেন হৃদয় জুড়ে। তাই তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, আপনার সাথে কি আমার সেই সম্পর্ক আছে যে আমি রাগ ছাড়বো আপনার উপর? আমার কথায় পূর্ণর হাসি মিলিয়ে গেল। গভীর কালো চোখ জোড়া যেন অদ্ভুত রঙের শান্ত হয়ে গেল।
কিছু বলতে চেয়েও তবুও কিছু বললে না উনি। তার চোখের দৃষ্টি আমাকে কিছু বুঝতে চাইছিল, তবে সে চোখের ভাষা পড়ার ইচ্ছা আজ আমার নেই। আমি ক্লান্ত ওনার এই অদ্ভুত গম্ভীরতা দেখতে দেখতে, তাই পুনরায় চলে যাচ্ছিলাম বিছানায় ঘুমাতে। আচমকা হাতে পুরুষালী শক্ত হাতের টান পড়তে থেমে যেতে বাধ্য হলাম আমি। কিছুক্ষণ হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেও ওনার শক্তির সাথে পেরে উঠলাম না আমি। উনি কমল গলায় বললেন, চুড়িগুলো পছন্দ হয়েছে? ওনার প্রশ্নে চমকে গেলাম আমি। ভাবলাম, যাক জনাব তবে একটু একটু করে লাইনে আসতেছেন, তবে এত সহজেই গলে গেলে হবে না। আমার ওনাকে ওনার ভাষায় বুঝিয়ে দিতে হবে যে আমাকে ইগনোর করলে আমার কেমন লাগে। তাই ওনার মতো গম্ভীর ছোট্ট করে বললাম, সুন্দর। আমার এত ছোট উত্তরে যেন খানিকটা হতাশ হলেন উনি, যা ওনার চেহারা দেখে বোঝা যাচ্ছিল। একটি দীর্ঘশ্বাস ফেললেন, তবে আমার হাত ছাড়লেন না এখনো। আমি হাত ঝাঁকিয়ে ইশারায় বুঝলাম তাকে ছাড়তে, তবুও ওনার শক্ত বন্ধনের বিন্দুমাত্র পরিবর্তন হলো না। একইভাবে ধরে আসতেন আমার হাত। শেষে আমি কথা বলতে বাধ্য হলাম, বলেই ফেললাম, হাত ছাড়ুন, আমি ঘুমাবো। সারা রাত ঘোড়ার মতো বেঘুম ঘুমিয়ে এখনো ঘুম ধরছে তোমার? এত ঘুম আসে কই থেকে? প্রকুশকে বললেন উনি। এবার ওনাকে কথা শোনানোর সুযোগ পেয়ে গেলাম। সুযোগ মতো বলেই ফেললাম, ঘুম না ধরার তো কোনো কারণ দেখছি না আমি। আর আপনার মতো বোরিং লোকের সাথে থাকলে যে কারোরই ঘুম ধরবে, বুঝেছেন? প্রান্ত ভাইয়াকে দেখেন, আপনার চেয়ে ছোট হলেও ওনার দায়িত্ব জ্ঞান বেশি। বউকে যখন পারে সময় দেয়, কিন্তু আপনি কি করেন? যেটুকু সময় বাসায় থাকেন হয় চুপ থাকেন, নয়তো ল্যাপটপে কাজ করেন। আমি যে একটা মানুষ রুমে থাকি সেটা হয়তো বলেছেন আপনি। এমন লোকের বইয়ের তো বোর হতে হতে মরে যাওয়া উচিত। তুরফা, অহত গলায় বললেন উনি। হাতের বাঁধনও হালকা হয়ে গেল, যেন আমার কথাগুলো ভালো লাগেনি ওনার। অবশ্য ভালো না লাগলেও লাগারও কথা, সত্যি কথা শুনতে তিতাই লাগে। এক নিঃশ্বাসে এত কিছু বলে আমি ক্লান্ত হয়ে গেছি, তাই চুপচাপ ওনার আগলা হাত থেকে হাতের বাঁধন ছাড়িয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম উল্টো দিক হয়ে। পূর্ণকে এভাবে কথাগুলো বলতে ভালো লাগেনি আমার নিজেরও, তবু ওনাকে বোঝানো দরকার যে আমি মানুষ, আমারও ভালো লাগা খারাপ লাগা আছে। ওনার কাছ থেকে একটা সঙ্গ ব্যতীত আর কিছুই আশা করিনি আমি। যদি ওনার থেকে সেটাও না দেওয়া হয়, তবে বিয়ে করার তো কোনো দরকার ছিল না, তাই না? এসব ভাবতে ভাবতে কখন যে চোখের কোণে জল গড়িয়ে পড়েছে টেরই পাইনি আমি। দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে শুয়ে থাকলাম ঘুম আসার অপেক্ষায়। মাঝরাতে প্রচন্ড পানির পিপাসায় ঘুম ভেঙে গেল আমার। ঘড়িতে বাজে 2টা। ঘুমো ঘুমো চোখে উঠে সাইডের টেবিল থেকে জগ নিয়ে দেখি জগে পানি নেই। এখন ডাইনিং পর্যন্ত হেঁটে যেতে হবে। তোর তাও পিপাসা তো মেটাতেই হবে। তাই ঘুমের রেশ কাটিয়ে এগিয়ে গেলাম রুম ছেড়ে। পানি খেয়ে আস্তে আস্তেই প্রান্ত ভাইয়া রুমের সামনে কথার আওয়াজ ভেসে আসছে। প্রান্ত ভাইয়া কিছু বলছেন আর রাইসা খিলখিল করে হাঁটছেন। এই মাঝরাতেও কি সুন্দর গল্প করছেন দুজন। ভাবতে ভাবতেই মনটা ভালো হয়ে গেল আমার। রাইসার জন্য মনে মনে ভীষণ খুশি হলাম আমি। এরকম জীবনসঙ্গী তো দরকার জীবনে। ভালো থাকুক, সকলের ভালোবাসা। নিচের রুমে ফিরে এসে দেখি পূর্ণ বিছানার এক কোণে এক প্রান্তে নিঃশব্দে ঘুমাচ্ছেন। রুমের ড্রিম লাইটের আলো পড়ায় ওনার ফর্সা মুখটা হলুদ আভায় এসে অন্য সৌন্দর্যের সৃষ্টি করেছে। ঘুমের মাঝেও কেন যেন বিষণ্ণ দেখাচ্ছেন ওনাকে, হয়তো তখনকার আমার বলা কথাগুলোর জন্য। আনমনেই ভাবলাম আমি। বিছানায় গিয়ে নিজ জায়গায় বসে হেলান দিতে চোখ গেল তার গালের লালচে জায়গাটার দিকে। যদিও খোঁচা খোঁচা দাঁড়িয়ে আসতে তেমন বোঝা যাচ্ছে না, তবুও সামান্য লালচে দাগ চোখে আড়াল হলো না আমার। আপনি হাত চলে গেল সেখানে। আলতো হাতে হাত বুলিয়ে দিলাম তার গালে। এই মারাত্মক সুন্দর লোকটা আমার বর, আমার একান্তই আপন মানুষ। এটা ভাবতেই আমার মনের মধ্যে অদ্ভুত শিহরণ জাগলো। না চাইতেও যেন ওনার প্রতি খানিকটা দুর্বল হয়ে গেছে আমি। তবে ওনার মনে আমার জন্য কি আছে আমি এখনো জানি না। ওনার অনুভূতিগুলো যেন ধোঁয়াশে, ঠিক ওনারই মতো। নিজের চিন্তা ভাবনা শেষে আমি সরে যাচ্ছিলাম ওনার কাছ থেকে। ঠিক তখনই পূর্ণ হাত চেপে ধরলো উনি আমার। ওনার ঘুম ভেঙে গেছে ভেবে লজ্জায় ভয়ে শ্বাস আটকে তাকালাম তার দিকে। তবে তিনি এখনো চোখ বন্ধ করে আসতেন দেখে স্বস্তিও পেলাম একই সাথে। আমাকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ফেললে বেশ লজ্জায় পড়তে হতো আমার। আলতো হাতে নিজের থেকে ওনার হাতটা সরানোর চেষ্টা করতেই দৃঢ় হলো ওনার হাতের বন্ধন। পুরো কুঁচকে গেল আমার। লোকটা ঘুমের মধ্যেও এভাবে শক্ত করে হাত চেপে ধরেছে। আজকে হাত ধরার কি হয়েছে ওনার? আর চোখে ওনার দিকে তাকিয়ে হাত চালানোর ব্যর্থ চেষ্টার শেষে ক্লান্ত হয়ে ওভাবেই ঘুমিয়ে পড়লাম আমি। সকালবেলা বড় আম্মু আমাকে ও পূর্ণকে একসাথে ডেকে পাঠালেন ওনার রুমে। আমরা দুজন যথারীতি ভদ্র ছেলে মেয়ের মতো চলে গেলাম সেখানে। গিয়ে দেখি বড় আব্বু ও বড় আম্মু বেশ সিরিয়াস মুখ নিয়ে বসে আছেন। আমাদের আসতে দেখেই বড় আম্মু বললেন, এসে গেছিস তোরা? যাক ভালো হলো। তোদের সাথে একটা জরুরি কথা ছিল, বিশেষ করে পূর্ণ তোর সাথে। পূর্ণর দিকে তাকিয়ে বলেন আম্মু। ভ্রুকুসকে বড় আম্মুর দিকে তাকালেন তার ছেলে। এদিকে ওনাদের দুজনের দিকে ভ্রুকুসকে তাকিয়ে আছি আমি। ভাবছি কি এমন কথা বলার জন্য আমাদের এভাবে একসাথে ডেকে পাঠিয়েছেন বড় আম্মু। তো আসসালামু আলাইকুম গাইস।
আগে বলো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তোমাদের কাছে বারবার ক্ষমা চাচ্ছি, তোমাদের বিরক্ত লাগছে তাই না? কি করার বলো, এমন একটা পরিস্থিতিতে ফাইসে গেছি যে এই অনলাইনে সময় দেওয়া হচ্ছে না। আজকে দুপুরে জাস্ট 1 ঘন্টার সময় মানে বিরতির সময় পাইছিলাম, যে টাইমে তোমাদের জন্য রেস্ট না দিয়ে গল্প বানালাম। সবাই আমাকে ক্ষমার চোখে দেখবা, আর এই পার্টটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে।